উনি যেটা বলছেন যে কেউ যদি বসে কোথাও বসলে সেটা তার জায়গা হয়ে যায়, তাহলে আরেকটা জনগোষ্ঠী কোথাও একটা বসলে সেটাও তার জায়গা হয়ে যাবে। তাহলে আরেকটা জনগোষ্ঠীকে আপনি খেপিয়ে তুলবেন, এটা কি করে সম্ভব? উস্কানিমূলক মন্তব্য। আমি বলবো রাষ্ট্রীয় সন্ত্রাসে, পশ্চিমবাংলার রাষ্ট্রীয় সন্ত্রাসে পঙ্কজ দত্তর মৃত্যু হয়েছে। অ্যাপিজমেন্ট পলিটিক্স পশ্চিমবাংলায় শুরু করেছে হলো তৃণমূল কংগ্রেস নামক দলটা। ওই কালীঘাটে শেয়ার হোল্ডারগুলো বাদ দিলে বাকি যারা আছে তারা কর্মচারী স্ট্যাটাসও নয়, চাকর স্ট্যাটাস। আর যখন ক্ষমতা চলে যাবে তখন হীরক রাজার দেশে দেখবেন শেষ সিনটা সত্যজিৎ রায় দেখিয়েছেন যে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। তখন যে রাজা সে তার নিজের মূর্তি ভেঙে ফেলে, কারণ জনরোষ। রোষ তৈরি হতে হতে যেদিন ওই দিকটা যাবে না তখন ওনাকে ওনার নিজের মূর্তিগুলোকেই ভাঙতে হবে। কি তাকে যেটা করতে হবে সেটা হলো তার দলনেত্রী যিনি আছেন তাকে খুশি করতে হবে, তাহলে দলের মধ্যে, বা ভাইপোকে খুশি করতে হবে, তাহলে দলের মধ্যে তার নাম্বারটা বাড়বে। আরে তৃণমূল দলটার শেয়ার হোল্ডার হলো কালীঘাট, শেয়ার হোল্ডার হলো কালীঘাট। বাকিরা কারা? তারা অফিস যায় বাড়ি আসে। মন্ত্রীদের কোনো সে আছে? মন্ত্রী যেগুলো আছে, এমএলএ যেগুলো আছে, এগুলো কোনো কথা বলতে পারে? এদের কোনো ক্ষমতা আছে? কিছু পলিসি ডিসিশন কিছু নিতে পারবে? একটাই পোস্ট, বাকিরা ল্যাম্প পোস্ট। ধর্ষণগুলো বললো, আমি আরজিকর বাদ দিয়ে দিন, আরজিকর একটা ইস্যু হয়েছে, সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, আমি মানলাম। কিন্তু আরজিকরের পরের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু মিডিয়ায় ফোকাস পেলেও সেই আকারে ফোকাস পায়নি, তার সংখ্যাটা কিন্তু বিরাট। আবারও শিরোনামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একের পর এক বিতর্কিত মন্তব্য। তিনি আবার যে বিতর্কিত মন্তব্য করেছেন তা হলো তিনি বলেছেন যে একদম 14 থেকে 15 জন মুসলিম সম্প্রদায় মানুষ যদি একসাথে বসে, যে কোনো জায়গায় একসাথে বসে যদি নামাজ পড়ে তাহলে নাকি সেই জায়গাটি ওয়াকআপ প্রপার্টি হয়ে যায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি। দাদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একসাথে যে কোনো জায়গা যদি 14-15 জন মুসলিম সম্প্রদায় মানুষ নামাজ পড়ে তাহলে সেই জায়গাটি নাকি ওয়াকআপ প্রপার্টি হয়ে যায়। তাহলে আমি বলছি যে হাইকোর্ট বলুন, যে কোনো জায়গায়, রেড রোডে এত নামাজ পড়ে আমরা দেখেছি, সেটাও কি ওয়াকআপ প্রপার্টি হয়ে যাবে? দেখুন, উনি একজন সিনিয়র আইনজীবী কলকাতা হাইকোর্টের। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এমনি আমি সম্মানই করি, কিন্তু এটা তো ওনার কথা নয়, এটা ওনার দলের কথা। অ্যাপিজমেন্ট পলিটিক্স পশ্চিমবাংলাতে ছিল না। অ্যাপিজমেন্ট পলিটিক্স পশ্চিমবাংলায় নিয়ে আসলো এই তৃণমূল কংগ্রেস নামক দলটা। 2011 সালের পর থেকে আপনি দেখবেন শুধুমাত্র অ্যাপিজমেন্ট, শুধু তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনি একা ধরলে হবে না, আপনি দেখবেন হুমায়ুন কবির বলুন, ফিরহাদ হাকিম বলুন, প্রত্যেকে এই অ্যাপিজমেন্ট পলিটিক্স করে 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 কি হচ্ছে না, একটা জনগোষ্ঠীকে যখন আমি কিছু কথা বলছি, পক্ষে হোক বা বিপক্ষে হোক, আরেকটা জনগোষ্ঠীর বিপক্ষে বলা হয়ে যাচ্ছে, যে যাই বলুক না কেন, যাতে করে পশ্চিমবাংলাটা বর্তমানে একটা ধর্মীয় মেরুকরণে পৌঁছে যাওয়ার মূল কারণ হচ্ছে হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের বিভিন্ন নেতাদের। আপনি যদি তাদের বক্তব্য শোনেন, শুধু ধর্মীয় মেরুকরণ না, থ্রেট, খামারি, গুন্ডারাজ, এবং এরা এক একটা মানুষের মধ্যে পড়ে না, যে কোনো সময় যে কোনো লোককে খুন করে দিতে পারে এবং দিচ্ছেও। চুরি থেকে, ডাকাতি থেকে, গরু পাচার, চাকরি বিক্রি থেকে আরম্ভ করে কোনো কিছু নেই। লাস্টে এই অ্যাপিজমেন্ট পলিটিক্সটা এনারা এখন করা শুরু করেছেন। উনি নিজে একজন সিনিয়র আইনজীবী, উনি নিজেও খুব ভালো করে জানেন এই জিনিসটা ভারতবর্ষের আইনে সম্ভব না। তাহলে আজকে যদি উনি যেটা বলছেন যে কেউ যদি বসে কোথাও বসলে সেটা তার জায়গা হয়ে যায়, তাহলে আরেকটা জনগোষ্ঠী কোথাও একটা বসলে সেটাও তার জায়গা হয়ে যাবে। উনি যখন দাবিটা তুলে দিলেন, তাহলে আরেকটা জনগোষ্ঠী যদি এই কথাটা বলে যে আমরা এখানে বসে গেছি মানে, এখানে আমরা পুজো দিয়ে দিয়েছি মানে এই জায়গাটা আমাদের হয়ে যাবে, তাহলে উনি এই রাজনীতিটা জেনে বুঝে এটা করেছেন। আমি ওনাকে সম্মান জানিয়েই বলছি, তৃণমূলের যারা যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে, যেহেতু সরকার ওনাদের হবে না, কিন্তু এদের এফআইআর হওয়া উচিত। এটা উনি যেচে পড়ে, যে কেউ শুধু উনি না, অনেকে যেচে পড়ে জোর করে পশ্চিমবাংলায় এই অ্যাপিজমেন্ট পলিটিক্সটা চালিয়ে যাচ্ছেন, যাতে কি হচ্ছে, দুটো জনগোষ্ঠীর মধ্যে পশ্চিমবাংলাতে, দুটো জনগোষ্ঠীর মধ্যে পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেটা নষ্ট করার মূলে এই তৃণমূলের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা পশ্চিমবাংলাতে, এবং ইচ্ছাকৃতভাবে করছেন। আপনি দেখুন, বাংলাদেশ নিয়ে এদের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নেই, চুপ করে আছে।
থাকতেই পারেন চুপ করে, সেটা বিষয়টা না। বিষয়টা হচ্ছে আরেকটা জনগোষ্ঠীকে আপনি খেপিয়ে তুলবেন, এটা কি করে সম্ভব? উস্কানিমূলক মন্তব্য। শুধু একজন না, আপনি পরপর পরপর দেখতে হবে, মানে এই দলটার পলিসি এটা, এইটা করে আরেকটা জনগোষ্ঠীকে খেপিয়ে তোলা। একটা জনগোষ্ঠীকে বলে দিলাম, তাতে আরেকটা জনগোষ্ঠীকে, এই কথাটা বলা মানে আরেকটা জনগোষ্ঠী খেপবে। ধর্মীয় মেরুকরণে যারা যারা রাজনীতি করেন ভারতবর্ষে, তাতে আরেকটা জনগোষ্ঠী খেপে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার, এবং এটাই ওনারা চান, এই রাজনীতিটা ওনারা চান। আমি পশ্চিমবাংলার মানুষকে বলবো, 2011 সালের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি পশ্চিমবাংলায় বরাবর ছিল। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা বজায় রাখুন, মানুষে মানুষে যেন ভেদাভেদ না হয়, এবং এই ধরনের রাজনীতিবিদকে বাংলা থেকে এবং ভারতবর্ষ থেকে বয়কট করুন। যারা বাংলা এবং ভারতবর্ষে এরা রাজনীতিও না করতে পারে, এবং বাংলায় যেন এরা থাকতে না পারে, ক্ষমতাচ্যুত হয়। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন, আমি বলছি কল্যাণবাবু এই দেশের সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে এত চিন্তিত, যার জন্য উনি রাস্তায় নামছেন, উনি মঞ্চে বক্তব্য রাখছেন। আমি বলছি বাংলাদেশে তো আমাদের হিন্দু সংখ্যালঘু ভাই বোনেরা আজকে বিপদের মধ্যে রয়েছে। ভারতীয় শুনলে, ইন্ডিয়ান শুনলে, হিন্দি শুনলে, মানে হিন্দু শুনলেই তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেখুন, আমি তো আবারও বললাম, অ্যাপিজমেন্ট পলিটিক্স পশ্চিমবাংলায় শুরু করেছে হলো তৃণমূল কংগ্রেস নামক দলটা। এরা অ্যাপিজমেন্ট পলিটিক্স শুরু করেছে। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আজকে যদি ধরুন সারা পৃথিবীতে কোনো মানুষ যদি অত্যাচারিত হয়, প্যালেস্তাইনে যদি কোনো মানুষ অত্যাচারিত হয়, আমি তার প্রতিবাদ করব। ভিয়েতনামে যদি তার কোনো মানুষ অত্যাচারিত হয়, আমি তার প্রতিবাদ করবো। আর বাংলাদেশেও যদি কোনো মানুষ, বাংলাদেশে কি শুধু হিন্দুরা অত্যাচারিত, মুসলিমরা অত্যাচারিত নয়? বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকে না, সেই দল, যে দল ক্ষমতায় থাকে না, তার উপর বরাবর অত্যাচার। হিন্দুদের ওপর তো হয়ই, সংখ্যালঘুদের ওপরে হয়, কিছু ফান্ডামেন্টালিস্ট আছে করেন, কিন্তু যে ক্ষমতায় আছে সে সবসময় যারা যারা ক্ষমতায় নেই তাদের উপর অত্যাচার চালিয়ে যায়। মানুষ অত্যাচার হলে আমরা ডেফিনেটলি তার বিরুদ্ধে বলবো, কিন্তু যে ভাষা, যে মন্তব্য তৃণমূলের নেতানেত্রীরা পশ্চিমবাংলাতে করছেন, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন, সম্মান রেখে বলছি, সিনিয়র অ্যাডভোকেট, যে এই রাজনীতিটা হচ্ছে হলো অ্যাপিজমেন্ট পলিটিক্স, এটার আমি বিরোধিতা করি, ভবিষ্যতেও করব, এবং ফান্ডামেন্টালিস্ট পলিটিক্সেরও বিরোধিতা করি, এটা আমি ভবিষ্যতেও করব। কারণ দুটো জনগোষ্ঠীর মধ্যে জোর করে কেউ যদি ভায়োলেন্স লাগিয়ে দেয়, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত, রায়োটিং এর মামলা হওয়া উচিত, সে যিনি যেই করবেন না কেন। দুটো জনগোষ্ঠীর মধ্যে আপনি মন্তব্যটা করতে গেলেন কি কারণে? যদি কোনো সমস্যা থাকতো, আইন আছে, আদালত আছে, যেটা করবে সেটা মেনে নিতে হবে সবাইকে। দেশে তো আদালতের কথা সবাই মানে, আদালতের রায় মানতে হবে। সে কেউ মতামত দিতে পারে যে না, আমার মত ভিন্ন, সেটা আলাদা কথা, রায় মানতে হবে। এই কথাটা আপনার যেচে পড়ে বলাটা দরকার। কারণ কি, তাকে যেটা করতে হবে সেটা হলো তার দলনেত্রী যিনি আছেন, তাকে খুশি করতে হবে। তাহলে দলের মধ্যে, বা ভাইপোকে খুশি করতে হবে, তাহলে দলের মধ্যে তার নাম্বারটা বাড়বে। যার জন্য নালে এরা সাহস পায়, অনুব্রত মণ্ডল, পুলিশকে বোম মারুন, এই কথাটা অনুব্রত মণ্ডল বলছে, সাহস পায়। পুলিশ আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনে তো কিছু করারই ক্ষমতা নেই এদের। এই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে জিনিসটা। সেক্ষেত্রে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় বলছেন যে আমি একমাত্র দলের শেষ কথা, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমি বলছি যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কেউ ব্যাট ধরেছেন, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছেন, তাহলে এখানে কি আবারও সেই প্রবীণদের উপরেই আস্থা রাখছেন, এবং তিনি ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছেন যে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে? কি বলবেন? দেখুন, তৃণমূল দলটা তো একটা কোম্পানি, সেই কোম্পানির যারা শেয়ার হোল্ডার সেটা হলো কালীঘাট। এখন কালীঘাট চালাচ্ছে হলো পিসিমণি নিজে, বাকিরাও কালীঘাটের শেয়ার হোল্ডার। বাকি যেগুলো তৃণমূলে আছে, তৃণমূলে বাকি যেসব লোকজন রয়েছেন বা যারা কাজ করছেন, তারা তৃণমূল দলের পলিসি মেকিং ডিসিশনের মধ্যে তারা নেই। মানে তারা কি মাইনে করা চাকর। তাই শেয়ার হোল্ডারদের মধ্যে ঝামেলা, যে আমি বড় মালিক না এ বড় মালিক। তো সেটা সম্বন্ধে আমি কি বলবো? এই শেয়ার হোল্ডার বলছে যে আমি মেজর শেয়ার হোল্ডার, 50% শেয়ার হোল্ডার। কোনো কোম্পানি যদি বলে 51% মালিক, এ বলছে না আমারও 40% শেয়ার আছে, আমিও। এই ঝামেলা। কিন্তু বাকি যারা আছে, ওই কালীঘাটের শেয়ার হোল্ডারগুলো বাদ দিলে
বাকি যারা আছে তারা কর্মচারী স্ট্যাটাসও নয়, চাকর স্ট্যাটাস।